আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ রোববার ২৬ জানুয়ারি ২০২৫। আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদনগুলোতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের নিউজগুলো পড়ে শোনাবো। আপনারা সবাই পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আশা করছি। বিশেষ প্রতিবেদনে প্রথম পাতায় উল্লেখ করা হয়েছে বাস র্যাপিড ট্রানজিট এখন গলার কাটা। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে ৪,২৬৮ কোটি টাকা পানিতে। গুরুত্বপূর্ণ মহাসড়ক এখন সরু। উড়াল সড়কের উপরে নিচে অসহনীয় যানজট। স্টেশনের নকশায় ভুল ভুল দুর্ঘটনায় ৫ মৃত্যু। প্রকল্পে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। আরও উল্লেখ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিলেন যারা। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর হোটেল রেডিসনে ভারতীয় হাইকমিশনারের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক বেসামরিক পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বাংলাদেশে বসবাসকারী ভারতীয় কমিউনিটির সদস্যরা অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। দর্শক, পরবর্তী নিউজ আমরা ফিরে এসেছি। আরও দেখতে পাচ্ছি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে নিয়ে প্রতিবেদন। প্রতি আসনে খরচ হবে ১০ কোটি টাকা। এবার ব্যয় বাড়ছে ১,০০০ কোটি টাকা। ৪টি স্থানীয় সরকার নির্বাচনে ব্যয় হবে ৫,৭০০ কোটি টাকা। ব্যয় ধরা হয়েছে ৩,০০০ কোটি টাকা। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,০০০ কোটি টাকা। সেই হিসাবে আসন প্রতি ব্যয় হবে গড়ে ১০ কোটি টাকা। মোট ব্যয়ের মধ্যে ২,৮০০ কোটি টাকার মতো খরচ হবে কেনাকাটা সহ নির্বাচন পরিচালনায়। আর নির্বাচনী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য ১৫০ কোটির মতো ব্যয় হবে। দর্শক, আমরা একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি মাহমুদুর রহমান স্যারকে নিয়ে। চট্টগ্রাম প্রেস ক্লাবের শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আরও একটা দেখতে পাচ্ছি, চট্টগ্রামে মাহমুদুর রহমান ৫ আগস্টের ঐক্যে ফিরুন, নইলে ইতিহাস ক্ষমা করবে না। একটু পরে আসি। ৫ আগস্টের ঐক্যে ফিরুন, নইলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। ফ্যাসিস্ট হাসিনার পলায়নের দেশবাসীর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য ধরে রাখতে পারলে ভারত এতদিনে বাংলাদেশের কাছে স্যারেন্ডার করত বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, রাজনীতিবিদ ছাত্র জনতার মধ্যে ঐক্যে ফাটল ধরায় ভারত একের পর এক ষড়যন্ত্র কার্ড খেলে যাচ্ছে। গত দুদিন ধরে তারা আরেকটি কার্ড খেলছে, সেটি হলো প্রফেসর ডক্টর ইউনূস সরকারের ভুয়া পদত্যাগ। গতকাল শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান আরও বলেন, ভারত ডক্টর ইউনূস সরকারের ভুয়া পদত্যাগপত্র তৈরি করে সেটি ভাইরাল করার চেষ্টা করেছে। বিভিন্ন ইয়ং উপদেষ্টার বিষয় বলেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছেন। কোনো জায়গায় ফ্যাসিবাদের ক্যাডাররা মিছিল করারও চেষ্টা করেছে। ২-১ জায়গায় গ্রেফতার হয়েছে। এগুলো সবাই ভারতের কার্ড, কিন্তু তারা পরাজিত হচ্ছে। ৫ আগস্টের ঐক্যে ধরে রাখতে পারলে ভারত এতদিনে দেশের পরিবর্তন মেনে নিত বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার পর বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। দর্শক, আপনারা কোনো ষড়যন্ত্রে কান দিবেন না। মাহমুদুর রহমান স্যার এটা বারবার জনগণকে সজাগ করার জন্য বলেছেন। আমরা এখন আরও দেখতে পাচ্ছি ট্রাম্পের ক্ষমতা নিয়ে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সঙ্গে বড় চুক্তি। বছরে ৫০ লাখ টন এলএনজি সরবরাহ করবে মার্কিন কোম্পানি এজেন্ট এলএনজি। প্রতিবেদনটি একটু পড়ে আসি। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রথম দিনই ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অনেক কিছুই উলটপালট করে দিয়েছেন, বিশেষ করে সংবিধানের তোয়াক্কা না করে জন্মসূত্রে নাগরিকত্বের একটি বিধান বাতিল করেন। এজন্য মামলাও হয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রথম বড় একটি চুক্তি করেছেন। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, আমেরিকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশের ৫ মিলিয়ন টন এলএনজি সরবরাহ করবে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি আমেরিকার এলএনজি সরবরাহের সবচেয়ে বড় চুক্তি।
দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি বিরোধী দল থেকেও নির্বাচিত হতে পারবেন রাষ্ট্রপতি। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের বাইরে থেকেও রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। পাশাপাশি সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে থেকেও রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করা যাবে। সংবিধান সংস্কার কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে যে সুপারিশ করেছে তা বাস্তবায়িত হলে এমন পদ তৈরি হবে। সংবিধান সংশোধন কমিটির সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। সংবিধান সংস্কার কমিশন গত 15 জানুয়ারি তাদের সুপারিশের সারসংক্ষেপ প্রকাশ করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে সুপারিশ করলেও কারা প্রার্থী হবেন এবং মনোনয়ন প্রক্রিয়া কী হবে সেই বিষয়ে কোনো সুপারিশ করা হয়নি। কোন ধরনের ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন সে বিষয়ে কমিশন সুপারিশ করেনি। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশে দল নিরপেক্ষ, সৎ, যোগ্য ও সুনাম সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করার বিধান করার সুপারিশ করেছে। দর্শক, আমরা চলে আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে। উল্লেখ করা হয়েছে একটা গ্রাফিতি আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষে শনিবার ক্যাম্পাসে ঢল নামে শিক্ষার্থী ও অভিভাবকদের। ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি জবি ছাত্রদলের নতুন কমিটি। আরেক বাংলাদেশিকে গুলি করে হত্যা চেষ্টা বিএসএফের। গোপালগঞ্জে সমন্বয়কের উপর ছাত্রলীগের হামলা। দাবি 3 ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। খেলাফত মজলিসের নতুন আমির আব্দুল বাসিত ও মহাসচিব আব্দুল কাদের। আর দেখতে পাচ্ছি অস্ত্রসহ গ্রেফতার 15 ছিনতাইকারী। সরকারকে সফল করতে সমালোচনা করা হচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সুদৃঢ় করতে হবে মাওলানা জালালউদ্দিন। আর দেখতে পাচ্ছি পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা। আর একটি গ্রাফিতি আমরা দেখতে পাচ্ছি তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম শনিবার রাজধানীর রায়ের বাজার জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন। আমরা আরও দেখতে পাচ্ছি এখানে দুবাইয়ে বাংলাদেশিদের ধরিয়ে দিয়েছিলেন একটা প্রতিবেদন আছে। ব্যয় ধরা হয়েছে 3,000 কোটি টাকা। আমরা প্রথম পাতায় পড়েছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের ঢাকা নগরী তৃতীয় পাতায়। উল্লেখ করা হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার মেট্রো রেল চলাচল বন্ধ হলে প্রবেশ পথে ভিড় করেন যাত্রীরা। আরও দেখতে পাচ্ছি ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর রামমূর্তি নগরের কালকেরে লেক সংলগ্ন এলাকা থেকে 28 বছর বয়সী এক বাংলাদেশি নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা। সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক WEF সম্মেলনে যোগ দিয়ে 4 দিনের ব্যস্ত সময় অতিবাহিত করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শনিবার বিকেলে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত 9টা 50 মিনিটে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেট এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দুবাই হয়ে ফ্লাইটটি ঢাকায় পৌঁছে। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি মেট্রো রেল চলাচলে 2 দফা বিঘ্ন, ভোগান্তি। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন মেট্রো রেল চলাচলে 2 দফায় বিঘ্ন ঘটেছে। দ্রুতগতির এই যান উত্তরা থেকে মতিঝিল পথে যাতায়াতকারীদের কাছে ভরসা হলেও গতকাল শনিবার পোহাতে হয়েছে চরম ভোগান্তি। একাধিক স্টেশনের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল বলে কর্তৃপক্ষ দাবি করেছে। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে জাবি, বুয়েট, ড্যাফোডিল সহ 6 বিশ্ববিদ্যালয়। আরও দেখতে পাচ্ছি আমরা মহার্ঘ ভাতা বাতিল হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবাশ্বেরের বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ। আমরা একটু দেখে আসি। ধানমন্ডি আইডিয়াল কলেজ আওয়ামী লীগের সঙ্গে সখ্য, কাগজপত্র গোপন ও জালিয়াতি। প্রাতিষ্ঠানিক কাগজপত্র জালিয়াতি ও গোপন লেজুট বৃত্তি ও তদবির করে পদোন্নতি পাওয়া, বৈদেশিক সনদপত্র গোপন এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য করে স্বার্থ হাসিল সহ নানা অনিয়মের সঙ্গে গড়ে উঠেছে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোবাশ্বের হোসেনের বিরুদ্ধে। কলেজের একদল শিক্ষক তার বিরুদ্ধে এসব অভিযোগ করেন। দর্শক, আমরা আসি আরেকটি প্রতিবেদনে। উল্লেখ করা হয়েছে অমর 21 বইমেলা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে স্টল নির্মাণে কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। শনিবার তোলা এবারের বইমেলায় থাকছে 800 স্টল। অমর 21 বইমেলা শুরু হচ্ছে সপ্তাহান্তেই, এই জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলা একাডেমি ও প্রকাশকরা।
বাংলা একাডেমির ভিতরে ক্যান্টিনের সামনে বর্ধমান হাউসের সামনে কাজ করছেন শ্রমিকরা, শরণার্থী উদ্যানে স্টল বসানোর কাজ করছেন কর্মীরা। এবার 800 স্টল বসছে, দোকান বেশি হওয়ায় ব্যস্ততা ও কর্মযোগ্যও বেশি। দর্শক, আমরা আরেকটি প্রতিবেদনে চলে এসেছি। এই মুহূর্তে উল্লেখ করা হয়েছে বিশেষায়িত বাণিজ্যিক আদালত হবে। দেশে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা করা হবে। বিচারিক চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এই আদালত প্রতিষ্ঠার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আমরা আরও দেখতে পাচ্ছি ভোলায় গোলাম পরওয়ার, যৌক্তিক সংস্কারের পরে নির্বাচন চায় জামাত। যৌক্তিক সংস্কারের পরে নির্বাচন চায় বাংলাদেশ জামাতে ইসলামী। আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনই চাই, তা হবে সুষ্ঠুভাবে, সঠিকভাবে। ফ্যাসিবাদের মতো অগণতান্ত্রিক পন্থা আমরা পছন্দ করি না। তবে নির্বাচন সুষ্ঠু করতে হলে রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত বিভাগগুলোকে সংস্কার করতে হবে। বিশেষ করে নির্বাচন সংশ্লিষ্ট ৬-৭টি বিভাগ সংস্কার না করে নির্বাচন দেওয়া হলে কখনো নিরপেক্ষ নির্বাচন হবে না। দর্শক, আমরা চলে এসেছি আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা, ক্ষতিগ্রস্ত হবে ফিলিস্তিন সমর্থক শিক্ষার্থীরা। আর উল্লেখ করা হয়েছে 4 নারী সেনার বিনিময়ে মুক্ত 200 ফিলিস্তিনি। আমরা আরও দেখতে পাচ্ছি আমেরিকায় ভিসা নিয়ে উৎকণ্ঠায় ভারতীয়রা, বিদেশি সব ধরনের সহায়তা স্থগিত করেছে আমেরিকা। ভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত 8। সুদানের হাসপাতালে ড্রোন হামলায় নিহত অন্তত 30 জন। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের সম্পাদকীয় পাতায়। উল্লেখ করা হয়েছে ফ্যাসিবাদ বিতাড়ন ইতিহাসে ও সবভূমিতে, লিখেছেন ডক্টর হাসানুজ্জামান চৌধুরী। প্রতিবেদনটিতে আমরা দেখতে পাচ্ছি আশঙ্কার কালো মেঘ এখনও বাংলাদেশের দিগন্ত জুড়ে। এখনও বিভিন্ন মহল সেই 5 আগস্ট 2024 থেকে যেভাবে ফ্যাসিস্ট হাসিনাকে এবং আশ্রিত 626 জন সহ আরও ফ্যাসিবাদের লুটেরা, খুনি, সাংঘাতদের এমনকি ধরা পড়ার পরও পালানোর ব্যবস্থা করে দিয়েছে, তাদের বিষয়ে তদন্ত করা দরকার। উপযুক্ত মামলা ও বাস্তবে কৃত অপরাধের জন্য ন্যায় বিচার মোতাবেক তাদের আদালতে এনে প্রকৃত শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন অপরাধ সংগঠনে কেউ বা কোনো মহল দুঃসাহস না করে। দর্শক, সম্পাদকীয় পাতায় আমরা আরও দেখতে পাচ্ছি অর্থ উদ্ধারে প্রধান উপদেষ্টার উদ্বেগ, আন্তর্জাতিক সদিচ্ছা জরুরি। প্রতিবেদনটিতে বলা হয়েছে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ দেশে ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক উদ্বেগ অত্যন্ত আশাব্যঞ্জক। এটি জাতীয় অর্থনীতি সম্পর্কিত তার বাস্তব উপলব্ধিরই প্রতিফলন। এর লক্ষ্যে সুইজারল্যান্ডের বিশ্ব অর্থনৈতিক ফোরামে বিশ্ব নেতাদের কাছে সহযোগিতা চেয়ে তার আবেদন দেশের জনগণের কণ্ঠই পূর্ণ ব্যক্ত হয়েছে। স্বৈরাচারী শাসনের দীর্ঘ 1.5 দশকে শত শত কোটি ডলার পাচার কীভাবে পাচার হয়েছিল তা খতিয়ে দেখতে শীর্ষ বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক, সাংবাদিক ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে বাংলাদেশে পাঠানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমরা মনে করি এক্ষেত্রে প্রকৃত আন্তর্জাতিক সাড়া মিললে এবং সদিচ্ছা ও আন্তরিকতার প্রতিফলন ঘটলে ফ্যাসিস্ট সরকারের 1.5 দশকে পাচার করা অর্থের পুনরুদ্ধার অনেকটাই সম্ভব। চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে এরই মধ্যে বাংলাদেশে ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি সম্পদ পুনরুদ্ধার কমিটি এবং টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানা যায়। এই কমিটি প্রাথমিকভাবে 20 শীর্ষ টাকা পাচারকারীকে চিহ্নিত করেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি স্থলবন্দর নির্মাণের নামে অপচয়, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের স্বার্থ রক্ষা এবং লুটপাটের আরেক দৃষ্টান্ত হবিগঞ্জ জেলার চরুনাঘাট সীমান্তে নির্মিত স্থলবন্দর। পতিত স্বৈরাচার শাসক হাসিনার আমলে 4,900 কোটি টাকা ব্যয়ে চুনারঘাট সীমান্তের কেদারকোট এলাকায় নির্মাণ করা হয় একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর। 1.5 বছরের বেশি হলো বন্দরটি নির্মাণ কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ, কিন্তু ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মোড়া এলাকায় এখনও শুরু হয়নি বন্দরের নির্মাণ কাজ। কেবল তাই নয়, একটি পূর্ণাঙ্গ স্থলবন্দর নির্মাণের উপযুক্ত পরিবেশও নেই ভারতের অংশে। ভারত কবে নাগাদ তাদের অংশে নির্মাণ শুরু করবে এবং কবে নাগাদ এটি চালু হবে তা কোনো নিশ্চয়তা নেই। ফলে সম্পূর্ণ ভেস্তে যাওয়ার পথে প্রায় 5,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত বিশাল আর পূর্ণাঙ্গ কেদারঘাট স্থলবন্দরটি। দর্শক, মেইল বক্সের খবরে আমরা দেখতে পাচ্ছি ভর্তিতে গুচ্ছ পদ্ধতি কার্যকর রাখুন। 2024 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো থেকে 60টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। 24টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গঠিত
গুচ্ছ পদ্ধতি শিক্ষার্থীদের কাছে শুরু থেকে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। এর মূল উদ্দেশ্য ছিল ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক ও মানসিক চাপ কমানো এবং অভিভাবকদের জন্য স্বস্তি তৈরি করা। কিন্তু 2024-25 শিক্ষা বর্ষে 60টি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এই উদ্যোগের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি, খুলনা বিশ্ববিদ্যালয় খুবই, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি, বরিশাল বিশ্ববিদ্যালয় ববি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কুবি। 60টি বিশ্ববিদ্যালয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের উপর আর্থিক ও মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় একাধিক ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন স্থানে যেতে হচ্ছে, যা তাদের ভোগান্তিকে চরমে নিয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি কওমি মাদ্রাসার বইয়ের দাম কমান। কওমি মাদ্রাসার কম্পোজ করা কিতাবগুলো সাধারণ শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতার অনেক ঊর্ধ্বে। প্রকাশকরা এই সুযোগে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। অন্য বাংলা বই যেখানে 80-90 টাকা দরে বিক্রি হয়, সেখানে একই মানের আরবি কিতাবের দাম পড়ে 200 থেকে 250 টাকা। ছাত্ররা এখানে হাতের লেখা কিতাব বাদ দিয়ে কম্পোজ করা কিতাবের প্রতি ঝুঁকছে, কারণ এই কিতাবগুলো এবারত পড়া ও হাসিয়া বের করা একদম সহজ এবং পড়ার সময় দু একটা হাদিস বা বাক্য মুখস্থ করতে মন চায়। কিন্তু সেই সুযোগে কাজে লাগিয়ে প্রকাশকরা হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সেখানে দাওরায় হাদিসের হাতের লেখা সবগুলো নুসখা কিনতে লাগে 10,000-এর একটু বেশি। সেখানে কম্পোজ করা কিতাব গুনতে হয় 34,000 টাকা। কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড ব্যাপক নিজেদের দায়িত্বে কিতাবগুলো ছাপিয়ে কিছুটা কম দামে ছাত্রদের সাধ্যের মধ্যে বিক্রি করতে পারে। লিখেছেন দোস্ত মোহাম্মদ, শিক্ষার্থী, দাওরায়ে হাদিস মাস্টার্স, আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম, জামিয়া মাদ্রাসা, বগুড়া। দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের বিশেষ প্রতিবেদনে। 7ম পাতায় উল্লেখ করা হয়েছে পুলিশের অত্যাচারে 5 বার বাসা পরিবর্তন। প্রতিবেদনটিতে বলা হয়েছে আওয়ামী শাসনে আলেম নিপীড়িত ব্যক্তিটি হচ্ছেন মাওলানা মোশাররফ হোসাইন, প্রিন্সিপাল খতিব, সৈয়দবাগ জামে মসজিদ, সবুজবাগ, ঢাকা। উল্লেখ করা হয়েছে পুলিশের আচরণ দেখে মনে হয়েছে আওয়ামী স্বৈরাচারের সবচেয়ে সহায়ক শক্তি ছিল পুলিশ। এই আচরণগুলো শেখ হাসিনার পতন এবং তাকে পচানোর জন্য আরও বেশি সহায়ক হয়েছে। আজকে শেখ হাসিনা শুধু বাংলাদেশ থেকে নয়, বরং ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। পড়ানো হয় ডান্ডাবেড়ি, হ্যান্ডক্যাফ, 4 দিনের রিমান্ড, 3 মাস 21 দিন জেল। মাদ্রাসার পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়। আমরা আরও দেখতে পাচ্ছি অভিমতে জুলাই বিপ্লবের চেতনা ও গণ আকাঙ্ক্ষা। জাভেদ আরাফাত, পতিত হাসিনা তার ক্ষমতা চিরস্থায়ী করার জন্য প্রতিবেশী ভারতের পরিকল্পনায় একের পর এক রাজনীতিকদের নিশানা করে তাদের নিশ্চিহ্ন করতে সর্বশক্তি প্রয়োগ করে। আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, শিক্ষক, আইন বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। আরও আমরা দেখতে পাচ্ছি ভারতের রেড করিডোরে আগুন। লিখেছেন মেহেদী হাসান, উনি একজন সহকারী সম্পাদক, দৈনিক আমার দেশ। পত্রিকাটি আপনারা পড়ে নেবেন। 8ম পাতায় বিনোদনে দেখতে পাচ্ছি বড় হতে গেলে অধ্যবসায় ও সততার বিকল্প নেই। আরও আছে ইত্যাদিতে মির্জা ফখরুল প্রচার আগামী শুক্রবার। প্রতিবাদী গানে মানিকের 2 দশকের লড়াই। সমতল ও পাহাড়ি জাতিগোষ্ঠীর সম্প্রতি সমারোহ। নকশিকাঁথার 19 পা। আমরা 9ম পাতায় আরও দেখতে পাচ্ছি আমার জীবন। উল্লেখ করা হয়েছে শৌখিন চাষির ছাদ বাগান। আরও লেখা হচ্ছে বইমেলা, বিভিন্ন প্রতিবেদন নিয়ে। 10ম পাতায় খবরে বলা হয়েছে ভিসা জটিলতায় বুড়িমারি স্থলবন্দরে যাত্রী সংকট, পরিবর্তন চাইলে ইসলামের দিকে আসতে হবে। সম্মেলনে চরমোনাই পীর। পুলিশের উপর হামলা মামলায় 5 সহস্রাধিক আসামি। বিতর্কের মুখে স্থগিত বাংলা একাডেমি পুরস্কারের তালিকা। নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি। বাস র্যাপিড ট্রানজিট এখন গলার কাটা। ট্রাইব্যুনালে গণহত্যাকারীদের বিচার করতে হবে। সাক্ষাৎকারের উকিল ইসলাম খান। আমরা দেখতে পাচ্ছি অর্থ বাণিজ্য পাতায় আইএমএফের প্রেসক্রিপশনে দেশ চালাচ্ছে সরকার। সংবাদ সম্মেলনে বিসিআই 3% গড়ে নামতে পারে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি। 4 বিষয়ে অগ্রাধিকার। শেয়ারবাজার সংকটে টাস্ক ফোর্স। বিকেবি রাকাবের বেশিরভাগ সূচকের অবনতি। রাবারের চপ্পলে ব্যাট অব্যাহতি বহালের দাবি। 14তম খেলার পাতায় আমরা দেখতে পাচ্ছি কাগজে কলমে টিকে আছে সবার প্লে অফের আশা। আরও দেখতে পাচ্ছি সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া একটা প্রতিবেদন। পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে নোমানের হ্যাট্রিক, একদিনেই 2 দল অল আউট। 2-এ থেকেই প্রথম পর্ব শেষ করল আবাহনী। মেলবোর্নে নতুন রানি ম্যাডিসন।
দর্শক, এই মতো আমরা আমার দেশের একদম শেষ পাতা চলে এসেছি। জুলাই বিপ্লব নিয়ে প্রতিবেদন। চোখ ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ২৯ গুলি। অস্ত্রোপচারের প্রচারের পর এখনও রয়ে গেছে ১৩টি গুলি। আর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না পরিবার। নিবেদিত ব্যক্তি হচ্ছেন ইমরান হোসেন। চোখ হারানোর সংখ্যায় প্রহর কাটছে ইমরানের। আরও প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। শিক্ষক সমাবেশে তারেক রহমান, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি শক্তিশালী করবে পলাতক ফ্যাসিস্টদের। আরও দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশের রোগী কমায় ব্যবসায় দশ। কলকাতার হাসপাতালে শুরু হয়েছে কর্মী ছাঁটাই। হোটেল ব্যবসাতেও মন্দা। বহু নার্সকে উইদাউট পেতে লিভ নিতে বাধ্য করা হচ্ছে। আমরা আর দেখতে পাচ্ছি, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার শিক্ষক সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। আরও আছে, হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু। ল্যান্ডসেটের প্রতিবেদন, দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগে নিয়েছেন তিনি। আরও আছে, সংবর্ধনায় মাহফুজ আলম, নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না আওয়ামী লীগকে। জাহিদুল ইসলাম লক্ষ্মীপুর থেকে। আওয়ামী লীগের নির্বাচন নিতে অংশ নিতে দেওয়া হবে না জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আওয়ামী ফেসিবাদ যারা এই দেশের আওয়ামী আলেম বিরোধী, প্রতিষ্ঠান বিরোধী, নারী বিরোধী, তাদের কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আরও দেখতে পাচ্ছি আমরা, রাজশাহীতে উকি দিচ্ছে আমের মুকুল, পরিচর্যায় ব্যস্ত কৃষক। আরও আছে, আমরা দেখতে পাচ্ছি দুবাইয়ে বাংলাদেশিদের ধরিয়ে দিয়েছিলেন কনসাল জেনারেল। ডিবি হারুনের সঙ্গে জামাল হোসেন। হাসিনা বিরোধী বিক্ষোভ, ৫৭ প্রবাসীকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। শাস্তির বদলে মহাপরিচালক পদে পদায়ন জামানকে। ব্যবস্থা নিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চিঠি। হাসিনা বিরোধী বিক্ষোভ, দুবাইয়ে বাংলাদেশিদের ধরিয়ে দিয়েছিলেন কনসাল জেনারেল। জুলাই বিপ্লবের সমর্থন জানিয়ে আরব আমিরাতে আন্দোলন করা প্রবাসী বাংলাদেশিদের তালিকা করে তাদের ধরিয়ে দেওয়ার অভিযোগে তৎকালীন কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আমরা আরও দেখতে পাচ্ছি, বিবিসি প্রতিবেদন, চলতি বছর সত্য প্রবাহ কম কেন। দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।